সম্প্রতি দেশের একটি বড় অঞ্চল বন্যায় প্লাবিত হলো। প্রায় 12টির মতো জেলায় পানিবন্দী ছিল 60 লক্ষেরও বেশি মানুষ। যখন বন্যার তাণ্ডব চলছিল, প্রতিদিন পানিতে ডুবে বা সাপে কামড়ে বিপুল সংখ্যক শিশু এবং মানুষ মৃত্যুবরণ করেছে। এখন বন্যার পানি নেমে গিয়েছে। বন্যার পানি কমে যাওয়াতে যে বন্যাজনিত সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে তা কিন্তু নয়। মূলত বন্যার পরেই স্বাস্থ্যঘটিত জটিল এবং সংক্রামক বিষয়গুলো শুরু হয়। এর মধ্যে রয়েছে যেমন সংক্রমণজনিত রোগ, ডায়রিয়া, ডিসেন্ট্রি বা উদরাময়, রয়েছে টাইফয়েড, প্যারাটাইফয়েড জ্বর, হেপাটাইটিসের মতো রোগও কিন্তু হয়। অন্যদিকে শ্বাসতন্ত্রীয় অসুখ হচ্ছে শিশুদের, বড়দের এবং চর্মেরও, ত্বকেরও নানা জাতীয় সমস্যা হচ্ছে। সুপ্রিয় দর্শক, তাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু বন্যা পরবর্তী অসুখ বিসুখ। এই আলোচনায় আমাদের একজন স্বনামধন্য ঔষধবিদ্যা বিশেষজ্ঞ ডাক্তার খসরু সামাদ, যিনি সহযোগী অধ্যাপক, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে কর্মরত রয়েছেন। আপনাকে সুস্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং সুপ্রিয় দর্শক, আমাদের এই আলোচনায় আপনারাও কিন্তু যুক্ত থাকতে পারেন। পর্দায় দেখানো নম্বরে টেলিফোন করে, অথবা ফেসবুক পেজের লাইভে গিয়ে, অথবা জুম আইডি ব্যবহার করে আপনারা বন্যা পরবর্তী অসুখ বিসুখ সম্পর্কিত যে কোনো প্রশ্ন বা সমস্যা তুলে ধরতে পারেন। আমাদের অতিথি সানন্দে আপনাদের প্রশ্নের জবাব দেবেন এবং সমস্যা সমাধানের পথ দেখাবেন। ডক্টর সামাদ, কেমন আছেন? জি ধন্যবাদ, ভালো। আপনি ভালো আছেন তো? অনেক ধন্যবাদ। সম্প্রতি বন্যায় বিপুল সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হলো। ঘর বাড়ি ভেসে গিয়ে একটি মানবেতর অবস্থা তৈরি হলো। বন্যার পানি কমে গিয়েছে, শুরু হয়েছে অসুখ বিসুখ। এই যে বন্যা পরবর্তী অসুখ বিসুখ, এর মধ্যে কোনটিকে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন? জি ধন্যবাদ। আপনি যে প্রিলিউডটা নিয়ে এসছেন প্রথমে, খুবই প্রফেশনালি অ্যাপ্রোচ করেছেন এবং কোর কন্টেন্ট কথাতে বলেছেন। দেখেন, আমার সামনে একটা পানি বা পানি জাতীয় একটা দাওয়া আছে। তো আমি আজকে অন্য কোনো কিছু না করি, পান যে কিছু না করেছি এটা নিশ্চিত। যে কোনো একটি মানুষ কিছু না কিছু তরল পদার্থ পান করেছেন, এটা নিশ্চিত, এবং পানি পান করেছেন এটা নিশ্চিত। বাঙালি অবশ্য পানি পান করে না, খায়। ঠিক তাই, ঠিক তাই। তো সেই প্রেক্ষাপটে বন্যার পানি সরে গেছে, প্রচুর ত্রাণও দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু সর্বক্ষেত্রে পানিটা পাওয়া গেছে এমনটি না। আপনি যেটা বলেছেন যে বন্যার পানি এসে ডুবিয়ে নিয়ে চলে গেছে, ফলে ওয়াটার বডি যেগুলিতে পানি লক করে থাকে, পুকুর অথবা যেখানে সুপেয় পানি, যে পানিটা আমরা পান করতে পারি, মোটামুটিভাবে জীবাণুমুক্ত অথবা জীবাণু যতটুকু মাত্রায় থাকলে আমরা এটা সুপেয় বলতে পারি, সেইটা অনেকগুলি নষ্ট হয়ে গেছে। কিন্তু পানি তো খেতেই হবে। ফলে এই পানি খেতে যে ওয়াটার বডিগুলি পানি যথাযথ কোলিফর্ম ব্যাকটেরিয়া বা অন্যান্য যেগুলি আছে, সেগুলি যে অনুপাতে থাকার কথা সেগুলি না থাকার কারণে পানিবাহিত যে রোগগুলি হচ্ছে, আপনি নাম বলেছেন, আমি আবার দ্বিত্ব করছি, সেটা হচ্ছে উদারাময় জাতীয় অসুখ, ডায়রিয়া অথবা ডিসেন্ট্রি। এছাড়া আপনি ভাইরাল হেপাটাইটিসের কথা বলেছেন, সেগুলি হতে পারে। তো টাইফয়েডের কথা আপনি বলেছেন, টাইফয়েড, প্যারাটাইফয়েড হতে পারে। আর যেহেতু এই উদারাময় জাতীয় খুব তার লাইফ স্প্যান, মাইক্রো অর্গানিজম, এগুলি আপনার পঠিত বিষয়, এগুলি খুব অল্প, সুতরাং এগুলি খুব দ্রুতই হচ্ছে। হয়তো বাকিগুলি ইনকিউবেশন পিরিয়ড, অর্থাৎ শরীরের ভেতরে সেটি প্রকাশ হওয়ার অপেক্ষায় আছে, তার সুনির্দিষ্ট আয়ুষ্কাল পরে সেটা প্রকাশিত হবে। কিন্তু টাইফয়েড সংশোধনী, এই উদারময় জনিত রোগ, এগুলো অলরেডি প্রকাশিত হয়ে গেছে, ডায়রিয়া অথবা ডিসেন্ট্রি। আচ্ছা, এই জাতীয় রোগে, ডায়রিয়া, ডিসেন্ট্রিতে ওরসালাইনের বহুল ব্যবহার রয়েছে, এই বিষয়ে একটু আলোকপাত করুন। জি ধন্যবাদ। একটু আত্মতৃপ্তিতে ভুগতে চাই। সেটা হলো যে আমাদের প্রাপ্তিত রাষ্ট্রীয় পর্যায়ে যেখানে আছে সেটা আমরা সবাই কম বেশি জানি। তাই একটা প্রসাদটা হলো যে এই ওরসালাইন, এটা যদি না থাকতো তাহলে পরে আমরা বুঝতাম যে এটা আসলে প্রয়োজনটা কতটুকু। এটি আবিষ্কারের আগে হাজার হাজার শিশু মৃত্যু হয়েছে এই সাধারণ একটা ওরসালাইন বানা গেছে। এবং আমার সৌভাগ্য হয়েছে জাতিসংঘে কাজ করবার জন্য, সেখানে আমি আফ্রিকাতে কাজ করেছি, এবং এরকম আপনার নিঃসন্দেহেই অনেক গবেষণা বা অন্যান্য এই সমস্ত কিছু কাগজপত্র আছে। সেখানে এরকম উজাড় হয়ে গেছে গ্রামের পর গ্রাম সাধারণ একটা ডায়রিয়াতে।
তো এই ওর স্যালাইন আমরা বাংলাদেশে তৈরি করেছি। বাংলাদেশে তৈরি, আবিষ্কৃত বাংলাদেশে? বাংলাদেশে আবিষ্কার, ICDDRB, হ্যাঁ হ্যাঁ, এবং আমাদের সম্পূর্ণই মেধা, প্রযুক্তি, অর্থ যতটুকু এখানকার, এই সব কিছু মিলে ডক্টর রফিকুল ইসলাম, আচ্ছা, অন্যতম বিজ্ঞানী, ইনি ICDDRB থেকে এটা করেন। ফলে এই যে ডায়রিয়া বা ডিসেন্ট্রি, আমরা আর একটা প্রিলুড আমি নিতে চাই, সেটা হলো যে প্রথম আলো সুনীলের লেখা এই বইটি অনেক বহুল, এখানে 200 বছর আগে এই বঙ্গর চিত্র খুব সুন্দরভাবে আঁকার উনি চেষ্টা করেছিলেন। সেখানে দেখা গেছে গ্রামের পর গ্রাম উজাড় হয়েছে কলেরাতে। তো উনি লিখেছেন ওলা বিবি, মানে হ্যালুসিনেশন হয় যেন কোনো একটা আসছে। তো তখন তো আসলে ক্যালোরার স্যালাইন, বা অন্তত ওর স্যালাইন থাকলেও তো হয়তো অনেক হতো, জীবন বেঁচে যেত। তো আমি এত কিছু ঘুরিয়ে যেটা আমি বলতে চাইলাম যে আত্মপ্রসাদের জায়গাটা হলো আপাতভাবে খুবই একটা হালকা একটা ওষুধ, কিন্তু এটা প্রাণ রক্ষাকারী একটা ওষুধ বটে। তো যেটা আমরা আলোচনা করছিলাম যে এই ওর স্যালাইনের ব্যাপক ভূমিকা আছে। এখন আমি চাইবো যে এটা আপনার কাছ থেকে দর্শকরা শুনুক, বিকজ আপনি এটার বিষয়ে বিশেষজ্ঞ। তো আমি ফার্মাকোলজির অ্যাসপেক্টটা বলি যে কি একটা বিষয়টাতে তৈরি। আমাদের খুব সাদা মাটা আমি একটা ধারণা নেই, বারবার করে পাতলা পায়খানা হচ্ছে। তাহলে কি হচ্ছে? বারবার করে পাতলা পায়খানা হলে পারে তার যে ফিকাল ম্যাটেরিয়াল স্টুলের সাথে সাথে শরীরের এক্সট্রা সেলুলার বাইরে যেটা মোটামুটি যে পানিটা ছিল, পানিটা চলে যাচ্ছে স্টুলকে লিকুইফাই করবার জন্য। ওয়াটারে ডায়রিয়া হওয়ার প্রবণতা অনেক বেশি, অর্থাৎ শরীর থেকে পানি বের, পানিটা যাচ্ছে। তাহলে মূল এক। দুই হলো যে স্টুলের তো ভিতরে কিছু তো থাকবে, ফিকাল ম্যাটেরিয়াল কিছু থাকবে, তার ভেতরে আমরা খুব কম বেশি কিছু ইলেকট্রোলাইটের নাম জানি, সোডিয়াম, আমরা শুনেছি পটাশিয়াম, আমরা বাইকার্বনেট। এটা ঠিক কতটুকু কি এটা না জানলেও আমাদের এইটুকু সম্যক ধারণা আছে যে সোডিয়াম একটা গুরুত্বপূর্ণ একটা ইলেকট্রোলাইট, এবং এটার ঘাটতি অথবা বাড়তি দুটোর কোনোটা হলেই হার্ট অথবা অন্যান্য সংবেদনশীল অঙ্গে এটার প্রভাব পড়ে। শুধু সোডিয়াম না, অন্যান্য যে সমস্ত ইলেকট্রোলাইট এটা। তাহলে পারে ওর স্যালাইনের ভেতরে আমরা আগে সল্টটা চিন্তা করি, এর ভেতরে ইলেকট্রোলাইট দেওয়া আছে, সুগার দেওয়া আছে, চিনি জাতীয় পদার্থ দেওয়া আছে, এবং পানিতে যখন মেশানো হয় তখন এটা দ্রবণ হয়, সলিউশন হয়, তখন এটা ওর স্যালাইন হয়ে যাচ্ছে। এখন অর্থাৎ এখানে তিনটে বিষয় থাকে। একটি হচ্ছে পানি, যেটি আমাদের শরীরে পানির ঘাটতিটা পূরণ করলো। থাকবে এমন কিছু লবণ, যার একটি হচ্ছে সোডিয়াম জাতীয়, যেটি শরীর থেকে বের হয়ে যাওয়া যে সোডিয়াম তার ক্ষয়টাকে পূরণ করবে। থাকবে পটাশিয়াম, যেটি শরীর থেকে বের হয়ে যাওয়া পটাশিয়াম এর ঘাটতিটা পূরণ করবে, এবং বাইকার্বনেট সেটিও পূরণ করবে। আচ্ছা, এখানে একটা ব্যাপার আমাদের বলুন তো, আমরা শুনেছি ডাবের পানিতে প্রচুর পটাশিয়াম থাকে, কথাটা কি ঠিক? জি, এটা পুরোপুরি ঠিক। পটাশিয়াম যথেষ্ট পরিমাণ, শুধু ডাব না, আরও মোটামুটি যে কোনো ফলেই কম বেশি থাকে, এবং সহজলভ্য ফল হিসেবে হয়তো আপনি ডাবটাকে এনেছেন, দুঃখিত, এবং কলাতেও প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে, কিন্তু পরিমিতভাবে সোডিয়ামটা আসলে ওর স্যালাইন মিট আপ করতে পারে। সেই ক্ষেত্রে ধরুন কোনো একটি অঞ্চলে যেখানে ডায়রিয়া দেখা দিয়েছে, কোনো কারণে ওর স্যালাইন পাওয়া যাচ্ছে না, কিন্তু ডাব প্রচুর পাওয়া যায়, সেখানে কি আমরা সেই পুরনো সেই কথাটা, অর্থাৎ আদাসের পানি, ঠিক আছে, হ্যাঁ, আদাসের পানি, এক মুঠো গুড়, এক চিমটি লবণ, এটি দিয়ে আমরা এক ধরনের স্যালাইন বানালাম, হ্যাঁ, স্যালাইন আমরা তৈরি করলাম, এতে লবণ পেল, চিনি বা গ্লুকোজ পেল, পানি পেল, কিন্তু সেখানে তো পটাশিয়াম পাচ্ছে না। তার সাথে যদি ডাব সহজ প্রাপ্য হয়, যদি ডাব খাওয়াই অন্তত, তাহলে কি ওর স্যালাইন যেটি এর মানে সমমানের কাজটা হবে বলে আপনি মনে করেন? জি, অন্তত বিকল্প তো হবেই, বিকল্প হবে। সমমান বলেছেন, আসলে সমমান তো আসলে কঠিন প্রশ্ন। আপনার যদি কোনো কারণে আজকে আসতে না পারেন, আমাকে যদি তথ্য বলা হয় যে আপনি কি অনুষ্ঠানটা চালিয়ে নিতে পারবেন সঞ্চালক হিসেবে, আমিও তো চালিয়ে নিতে পারবো, লেনিন চৌধুরী সমমান নয়তো আমি আনতে পারবো। তার মানে কাজটি চালানো যাবে। অর্থাৎ আমাদের বন্যাক্রান্ত, বন্যা কবলিত অঞ্চলের আমাদের প্রিয়জন বন্ধুদের জন্য আমরা বলতে পারি, যদি ডায়রিয়া আক্রান্ত হন, জি, অথবা এমনকি খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত যদি হন, তাহলে ওর স্যালাইন পাওয়া না গেলেও হাতে বানানো, অর্থাৎ আদাসের সেই বিখ্যাত কথা, আদাসের পানি, এক মুঠো গুড়, এক চিমটি লবণ খাবেন, সাথে
সম্ভব হলে অন্তত দিনে একটা বা দুটো ডাব খাওয়ালে আমরা ওর স্যালাইনের অভাব দূর করতে পারবো। সুপ্রিয় দর্শক, সময় হলো একটা ছোট্ট বিরতি নেওয়ার, সাথেই থাকুন, দ্রুত ফিরে আসবো। সঙ্গে থাকার জন্য অনেক অনেক অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি বন্যা পরবর্তী অসুখ বিসুখ এই বিষয়টি নিয়ে। ডাক্তার খসরু সামাদ, সহযোগী অধ্যাপক, ঔষধবিদ্যা বিশেষজ্ঞ, তিনি কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে কর্মরত। আপনাকে আবারও সুস্বাগত জানাচ্ছি। বন্যার পানি সরে গিয়েছে এবং নানা জাতীয় যে অসুখ শুরু হয়েছে তার মধ্যে অন্যতম ডায়রিয়া, ডিসেন্ট্রি বা উদরাময়। এটি এই জাতীয় রোগ হলে শরীর থেকে বিপুল পরিমাণে পানি বের হয়ে যায়। ওর স্যালাইন খাওয়ার প্রথম নিয়ম হচ্ছে যে পরিমাণ পানি বের হয়ে যাবে শরীর থেকে আমরা অনুমান করে সেই পরিমাণ ওর স্যালাইন খাবো। যেমন ধরুন, একবার যদি পাতলা পায়খানা করা হয়, একজন বয়স্ক মানুষ সে প্রায় 400 থেকে 600 ml, অর্থাৎ কম বেশি আধা সের বা হাফ লিটার, অর্ধ লিটার পরিমাণের পানি তার শরীর থেকে বের হয়ে যায়। তাহলে এই যে হাফ লিটার বা অর্ধ সের পানি, এটি হচ্ছে 1 প্যাকেট ওর স্যালাইন যদি আমরা পানিতে গুলাই যে পরিমাণ হয় সেটি। তাহলে যতবার তরল পায়খানা ততবার 1 প্যাকেট ওর স্যালাইন। আপনি একমত কি? জি, সহমত। আচ্ছা, এর সাথে আর কিছু যোগ করবেন কি? ওর স্যালাইন তো যথাযথ হলো। আমার মনে হয় যে খাবারের জন্য যে ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেট, আচ্ছা সেটা একটু বলেন তো। আর এটা খুবই প্রাসঙ্গিক এই জন্য যে আমরা যারা ত্রাণ দিচ্ছেন তাদের আবেগ, তাদের কষ্ট, তাদের শ্রম, তাদের সব কিছুর প্রতি আমি শ্রদ্ধা রাখি। কিন্তু বিচ্ছিন্নভাবে আমি এভাবে দেখেছি যে ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেট দিয়ে উনি চলে গেছেন। হয়তো ওটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু এটা কীভাবে খেতে হবে বা পানি কতটুকু করতে হবে, অর্থাৎ যিনি কনজিউমার, যিনি বানভাসী মানুষ, যিনি কষ্টে আছেন, যিনি ওইটা ব্যবহার করবেন, তো ওনার তো ব্যবহারবিধি জানা নাই। আমরা দৈনন্দিন জীবনে কি দেখি, একটা প্যারাসিটামল ট্যাবলেট, 1 গ্লাস পানি, একটা প্যারাসিটামল খুললাম, খেয়ে নিয়ে পানি খেলাম, তাহলে আধা গ্লাস বা 1 গ্লাস পানি খাই। ওনারা কিন্তু যুগ যুগ ধরে মাথাতে এটাই থাকবে। তাহলে ওই পানি যে ট্যাবলেটটা, অ্যাকোয়া ট্যাবলেট, উনি একইভাবে হয়তো ওই 1 গ্লাস পানিতে চুষে গিলে খেয়ে ফেলবেন। তাহলে মেসেজটা পরিষ্কার হওয়া দরকার যে এই অ্যাকোয়া ট্যাবলেট অথবা পানি পরিষ্কার করার ট্যাবলেটটি কিভাবে এবং কাজ করে বা কতটুকু কি কাজ করে। একটা বালতিতে চোখের দেখা 5 লিটার পানি, অর্থাৎ 5 লিটার পানি বা প্রায় 450 পরিমাণের পানি, ঠিক তাই, ঠিক তাই। তার ভেতরে যে ট্যাবলেটটি দেওয়া হলো ওটা খুলে একটি ট্যাবলেট, 5 লিটার পানিতে একটি ট্যাবলেট, ঠিক তাই। আচ্ছা, তার আগে পানিটি যদি কাপড় দিয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দিয়ে সেকে নেয় তাহলে আরো ভালো হয় না? অবশ্যই। এটা একবার ছাকা হলো, হ্যাঁ, দ্বিতীয়বার এই ট্যাবলেটটাকে আমরা ঘড়ি ধরে মোটামুটি 30 মিনিট, আধা ঘন্টা রাখার পরে সেকেন্ডবার আমরা আরেকবার ছাকতে পারি। পানি বিশুদ্ধ হয়ে গেছে। এখানে গরম করবার, ফুটিয়ে নেওয়ার কোনো আবশ্যকতা নেই। একটি ট্যাবলেট, 5 লিটার পানি, 30 মিনিট হলো, ওটি খাওয়া যাবে। তাহলে সুপ্রিয় দর্শক, যারা বন্যাক্রান্ত অথবা বন্যাক্রান্ত নন, যে কোনো প্রয়োজনে তো আমাদের ওর স্যালাইন দরকার হয় সারা দেশের সব জায়গায়, এবং একই সাথে বিশুদ্ধ পানিরও দরকার হয়। পানি বিশুদ্ধ করার যে ট্যাবলেট, যে নামেই হ্যালো ট্যাব বা অ্যাকোয়া ট্যাব যে নামেই আমরা কিনি অথবা পাই না কেন, 5 লিটার পানির জন্য একটি ট্যাবলেট। পানিটিকে ছেঁকে নিলে পানির মধ্যে ভাসমান ময়লাগুলো পরিষ্কার হয়। সেই পানিতে একটি হ্যালো ট্যাব বা অ্যাকোয়া ট্যাবলেট বা পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট দিয়ে 30 মিনিটের মতো পাত্রটাকে রাখতে হবে। যদি মনে করেন পানিটি আরও কিছু ভাসমান ময়লা রয়েছে, আরেকবার সেঁকে নিতে পারেন। তাহলে কিন্তু পানিটি খাবার সম্পূর্ণ উপযোগী হলো, এবং এই পানি পান করলে কোনো জাতীয় পানিবাহিত অসুখ হবে না। এ বিষয়ে কিন্তু আরেকটা বিষয় মনে করিয়ে দিচ্ছি, যেমনটি আমাদের ডক্টর খসরু সামাদ বলছিলেন, অনেকে 1 গ্লাস পানিতে একটি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিচ্ছেন।
কেউ কেউ প্রশ্ন করতে পারেন এটা খেলে কি অসুবিধা হবে। সুপ্রিয় দর্শক, মনে রাখতে হবে যেটি নির্ধারিত মাত্রা তার চেয়ে বেশি দিলে সেটি বিষের মতো কাজ করবে। অর্থাৎ আপনার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো শরীর থেকে ওষুধটা বের করে দেওয়ার জন্য কাজ করে, যেমন লিভার, যেমন কিডনি, লিভার এবং কিডনিতে এটি প্রচণ্ড ক্ষতি করবে। এবং শুধু তাই নয়, এই যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, এটির ঘনত্ব রক্তে বেড়ে যাবে, শরীরে নানা রকম বিপদ তৈরি করবে। অতএব কখনোই এই কাজটি করা যাবে না। একটি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট 5 লিটার পানি 30 মিনিট রাখতে হবে, অর্থাৎ 1-5-30। আপনি এভাবে বলতে পারেন, একটা হাত 5টা আঙুল 1 মাস। একটা হাত মানে একটা ট্যাবলেট, 5টা আঙুল মানে 5 লিটার পানি, এবং 1 মাস মানে 30 মিনিট রাখতে হবে। যদি এভাবে আমরা হ্যালোট্যাব বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করি, তাহলে কিন্তু এটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা শরীরের জন্য ক্ষতিকর কোনো প্রতিক্রিয়া তৈরি করবে না, তাই তো? জি। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা কথা বলেন তো, অনেকে ওরসালাইন একের পর এক প্যাকেট গুলিয়ে খেতে থাকে, এই যে বেশি খাওয়াটাই কোনো ক্ষতি হয়? জি, এটা আপনি যথাযথ বলেছেন। মনে করেন একটা অ্যান্টিবায়োটিকের ডোজ হলো দিনে একটা, 5 দিন, হ্যাঁ, 5টা ট্যাবলেট খাবে। যিনি ভাবছেন যে 5 বার খাবো, আমি বিভিন্ন জায়গাতে ঘোরাঘুরি করি, এত ঝামেলা, তার থেকে 5টা ট্যাবলেটই তো একবারে খেয়ে ফেললে অসুবিধা কি আছে? তো ওটা খাওয়া মানে যেরকম জিঞ্জিরা টাইপের জিঞ্জিরা টাইপের, এটা ভয়ঙ্কর একটা ব্যাপার। আবার উনি ভাবছেন যে দিনে 3টা প্যারাসিটামল খাবো, বাইরে যাব, ঝামেলা, তার থেকে 3টা ট্যাবলেট খেয়ে ফেলি না কেন? এটাও আপনি সুন্দর করে প্রত্যেকটা অর্গান ধরে ধরে বলেছেন, লিভার, কিডনি, ভাইটাল অর্গান, আরও তো ব্রেইন, অন্যান্য তো আরও তার স্পেসিফিক প্রত্যেকটা ইউনিক এক একটা করে অ্যাডভার্স ইফেক্ট আছে। সেই আলোচনাটা আমরা নয় আরেকদিন করা যাবে এই বসে। ঠিক সেভাবে ওর স্যালাইনকে যদি যেটি বলা আছে, আপনি সুন্দর করে বলে দিয়েছেন যে একটি ওর স্যালাইন যদি আমরা ব্যবহার নেই, একটা স্যাচেট নেই, তার ভেতর যে সল্টটা থাকে সেটি 2টো গ্লাসের সমান, তাই তো? 2টো গ্লাসের 2টো পানিতে, অর্থাৎ অর্ধেক একটা গ্লাসের জন্য। এটি হচ্ছে যে তার প্রেসক্রাইব ডোজ হচ্ছে একেবারে সুনিয়ন্ত্রিত। একে কম দিলেও কাজ করবে না, এবং বেশি দিলে তো এই যে সোডিয়াম, পটাশিয়াম এগুলি বেড়ে যাবে। আচ্ছা, সেক্ষেত্রে ধরুন কেউ অনেক বেশি ওরসালাইন খেলো, তার শরীরে কি অতিরিক্ত পানি জমে যাবে? জি, এটা ওয়াটার রিটেনশন হতে পারে, পানি তাকে ধরে রাখতে পারে শরীরে। আর একটু আগে যেমন বলেছিলেন যে সোডিয়াম কমে গেলে আমাদের ক্ষতি হয়। যদি কেউ বেশি ওরসালাইন খায়, তার শরীরে কি, রক্তে কি সোডিয়াম বেড়ে যেতে পারে? অবশ্যই বাড়বে, তাই না? অবশ্যই বাড়বে, এবং এইটার কারণে ইলেকট্রোলাইট বাড়ার কারণে তার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, যেটা খুব ইনস্ট্যান্ট হওয়ার সম্ভাবনা। এবং কিডনিরও তো ক্ষতি হতে পারে, তাই না? কারণ কিডনি তো ওই সোডিয়াম পটাশিয়ামগুলো বের করতে গিয়ে অতিরিক্ত কাজ করতে হবে। ঠিক তাই। আচ্ছা, আরেকটা ব্যাপার, অতিরিক্ত ওরসালাইন খেলো, পটাশিয়াম বেড়ে গেল, এতে হৃৎপিণ্ডের বা হার্টের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে? ফ্যাসিডিটি হতে পারে, মানে তার যে যত একটা স্ট্রাকচার যেভাবে থাকে, তার সাংগঠনিক কাঠামো অনেক সুসংগঠিত, সে অনেক ধাক্কা খেতে 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 এই পর্যন্ত তার যতদিন আয়ুষ্কাল এখানে আছে, এটা দুর্বল হয়ে যেতে পারে। আচ্ছা, এটিও তো কেউ কেউ এভাবে বলেন যে তখন হৃৎপিণ্ডের যে চলে লাভ ডাব, যে ছন্দে চলে, ছন্দটি অনিয়ন্ত্রিত হয়ে যায় এবং হঠাৎ করে তার কাজ বন্ধ করে দিতে পারে হৃৎপিণ্ড, এবং মানুষটি মারা যেতে পারে। জি, আমি এটা চিকিৎসা বিজ্ঞান হিসেবে, আমি ওষুধ বিজ্ঞান হিসেবে আপনার সাথে সহমত প্রকাশ করছি। আচ্ছা, তো সুপ্রিয় দর্শক, এটিও কিন্তু মনে রাখতে হবে, শরীর থেকে যে পরিমাণ পানি এবং তরল পদার্থ বের হয়ে গেল, আমরা কেবলমাত্র সেই পরিমাণ খাবো। আমি আবারও বলছি, একটি প্রাপ্তবয়স্ক মানুষ যদি একবার মধ্যম মানের পাতলা পায়খানা করে, তার শরীর থেকে 400 থেকে 600 ml, মানে গড়ে অর্ধেক লিটারের মতো পানি বের হয়। আর শিশুর ক্ষেত্রে এটি হয় 200 থেকে 400 ml, অর্থাৎ গড়ে হাফ লিটার না, 1 লিটারের 4 ভাগের 1 ভাগ। আর যদি বমি করে একজন পূর্ণবয়স্ক মানুষ, তাহলে কিন্তু তার শরীর থেকে সেই হাফ লিটারের মতো
অর্থাৎ অর্ধেক লিটারের মতো পানি তরল পদার্থ বের হয়ে যায়। অতএব একবার পূর্ণ বমি করলে অথবা একটা মধ্যম মানের পাতলা পায়খানা হলে আমরা শুধুমাত্র 1 প্যাকেট ওট স্যালাইন গুলিয়ে খাবো। আর যদি এমন হয় যে পায়খানাটা অনেক বেশি হয়েছে, প্রচুর পরিমাণে হয়েছে, সেই ক্ষেত্রে আমরা 2 প্যাকেট ওট স্যালাইনও গুলিয়ে খেতে পারি। এবং মনে রাখতে হবে, কেউ যদি শরীর থেকে তরল পদার্থ বেরিয়ে যাওয়ার আগেই দিনে বেশ কয়েক প্যাকেট ওট স্যালাইন খাওয়া শুরু করেন, তার শরীরে, যেমনটি আমাদের অতিথি প্রফেসর খসরু সামাদ বলেছেন, তার শরীরে পানির পরিমাণ বেড়ে যাবে, তার হাত মুখ ফুলে যাবে, ফুসফুসে পেটে পানি জমবে এবং অন্যদিকে তার শরীরে সোডিয়াম বেড়ে গিয়ে রক্তকে বিষাক্ত করবে, যার কারণে আপনার কিডনিটি নষ্ট হতে পারে। এবং পটাশিয়াম বেড়ে গিয়ে এটি হৃৎপিণ্ডের উপর এতটা বিরূপ প্রতিক্রিয়া করবে যে হৃৎপিণ্ডটি তার চলার স্বাভাবিক ছন্দ হারাবে। অন্যদিকে হঠাৎ করে হৃৎপিণ্ডের অ্যাটাক বা সেটি কাজ করা বন্ধ করে দিতে পারে, অর্থাৎ মৃত্যু। এর সহজ কথা, এই ওট স্যালাইন যদি আমরা নির্ধারিত মাত্রায় খাই, এটি জীবন রক্ষাকারী। আর যদি অনির্ধারিত মাত্রায়, প্রয়োজনের চেয়ে অনেক বেশি খাই, এটি জীবনকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং জীবনের সমাপ্তি টেনে নিয়ে আসতে পারে। তাই তো ডক্টর জি, খসরু? এই প্রসঙ্গে একটা মিথ প্লাস একটা কোটেশনও ছিল যে বিষের সংজ্ঞাটা কি। ঔষধ যদি নিয়ন্ত্রিত না হয়ে বেশি হয়ে যায় তাহলে সেটি বিষ, আবার বিষকে যদি একটা সুসংহত রূপ দেওয়া যায় তাহলে সেটি ঔষধ। বরঞ্চ সেই প্রাচীনকালে ভারতের প্রাচীন দার্শনিক কূটনীতিক চাণক্য যেমন বলেছিলেন, প্রয়োজনের চেয়ে যা কিছু বেশি সেটাই বিষ। জি, উনি উপমাতে অর্থ, প্রতিপত্তি, মোহ, ক্ষমতা, নারীর প্রেম, ক্ষমতা, এগুলো সবকিছুই উনি এনেছিলেন। আচ্ছা, আমরা কিন্তু প্রায়ই এই ব্যাপারটা দেখি, ঢাকার জাতীয় শিশু হাসপাতাল যেটি, সেখানে প্রচুর শিশু আসে যাদের বেশি পরিমাণ ওট স্যালাইন খাওয়ার কারণে কিডনির জটিলতা তৈরি হয়েছে। এটা আসলেই সাবধান থাকার ব্যাপার। জি, এটা আসলে প্রচারটা আরো স্পেসিফিক হওয়া উচিত। মানে আমাদের প্রিকনসিভড আইডিয়াটা হয়েই গেল যে ওট স্যালাইন ভালো। এই আলোচনা আমার মনে যথেষ্ট হয়েছে, বরং এরপরে আমরা এটাকে কিভাবে, যে কথাগুলি আমরা আজকে বলার চেষ্টা করেছি, এটা একটা মেসেজ নিশ্চয়ই, যতটুকু সীমিত আকারেই হোক না কেন, আমরা শুরু তো করলাম। আমার মনে হয় যে এইটার ডোজ এবং কতটুকু খাবে না। আর একটা কথা বোধহয় আমরা আরেকটু যুক্ত করতে পারি, সেটা হলো অনেকে প্রশ্ন করেন যে বারবার করে ঝামেলা কি আমরা বানিয়ে রেখে দিলেই তো হয়? কোনো ক্রমেই যে এটি বানিয়ে রাখার কোনো অবকাশ নাই, যখন এটা আমরা খুলে মেশাবো স্যাচেটটা তখনই আমরা এটা করব। কোনো ক্রমেই বানানো যাবে না, বা একদিন দুদিন রাখার তো কোনো প্রশ্ন নেই। 12 ঘন্টা রাখা যায়, 12 ঘন্টা রাখা যায়, এটাও টাইম ফ্রেম, মানে একদিনও আধা রাখা যায়। 2, অনেকে ভাবছেন যে গরম পানি দিলে তো আরও ভালো হয়, তাহলে পারে ওটাকে গুলিয়ে দেওয়ার জন্য সাধারণ পানির থেকে পানিটাকে গরম করে, কুসুম হোক আর যতই হোক না কেন, এটাও যে করা যাবে না, এ দুটো বার্তাও আমাদের মনে হয় আমরা দিতে পারি। আচ্ছা, গরম পানির সাথে কিছু মেশানোর ব্যাপারে বোধহয় আমাদের আগ্রহ খুব বেশি। একটা প্রচলিত হচ্ছে যে গরম পানিতে লেবুর রস মিশিয়ে খেলে চর্বি কমে যায়। এখন লেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড, তাই গরম পানি সাইট্রিক অ্যাসিডটি ভেঙে ফেলে, তার মানে লেবুর রসটিকে অকার্যকর করে। হ্যাঁ, তেমনি তো ওট স্যালাইনের ক্ষেত্রে তো একই ব্যাপার বোঝায়। অর্থাৎ গরম পানিতে ওট স্যালাইনের প্যাকেটটি মিশিয়ে খাওয়া যাবে না, খেলে সেটি কোনো কাজে আসবে না। জি তাই। অনেক ধন্যবাদ। আচ্ছা ডক্টর খসরু সামাদ, আরেকটি ব্যাপার আমরা প্রায়ই দেখি, বন্যা উপদ্রুত অঞ্চলে লোকজন টেট্রাসাইক্লিন জাতীয় অথবা অ্যাজিথ্রোমাইসিন জাতীয় অ্যান্টিবায়োটিক মানুষের মধ্যে দিচ্ছে যে তোমাদের পেটের অসুখ হলে এটি খাবে। এটি দেয়ার মানে প্রয়োজন কতটা আছে, আর প্রয়োজন যদি না থাকে এর ক্ষতির দিকটা কি? জি, ধন্যবাদ। আপনার দুটো সম্পূরক প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই পানিবাহিত যে উদারাময় হয় সেটা মূলত ভাইরাস জনিত। আরও সুনির্দিষ্ট করে যদি বলি, তার নাম রোটা ভাইরাস। তো ভাইরাস জনিত যদি হয়, তো অদ্যাবধি সেটা কোভিডই হোক আর HIV হোক আর উদারাময় হোক, সুনির্দিষ্ট অ্যান্টিভাইরাল ড্রাগ আমাদের বিজ্ঞান উপহার দিতে পারে নাই। তাহলে পারে পাশাপাশি এটাও সত্যি যে একটা সেলফ লিমিটিং ডিজিজ, ওর যদি আয়ুষ্কাল 5 দিন হয়,
5 দিন একটু কষ্ট দিবে, 5 দিন পরে রোগীর ওই জীবাণুগুলি মারা যাবে, এমনি ভালো হবে। সুতরাং অ্যান্টিবায়োটিকের কোনোই ভূমিকা এই উদারময়ে নাই। তাহলে প্রাথমিকভাবে এই টেট্রাসাইক্লিন বা অ্যাজিথ্রোমাইসিন বা অন্য কোনো ওষুধ এই জাতীয় যদি ব্যবহার করা হয়, প্রথম কথাটা হচ্ছে পারপাসলেস, উদ্দেশ্যহীন, অপ্রয়োজনীয় একটা ওষুধ। অপ্রয়োজনীয় ওষুধ হলেই কিছু অর্থ আছে, কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, তাহলে এটা আমরা দেওয়াটা রেশনাল না, যৌক্তিক না। এবার যদি দিয়ে ফেলে, টেট্রাসাইক্লিন তো ভয়ঙ্কর ওষুধ, যেটা দুজনের ক্ষেত্রে, দুই প্রজাতি মানে দুই গ্রুপ পেশেন্টের ক্ষেত্রে। একটা হচ্ছে আমাদের যারা মাতা, যারা গর্ভধারণ করেছেন, গর্ভবতী মা, ওনারা যদি খান তাহলে গর্ভস্থ যে শিশু যখন এই পৃথিবীর মুখ দেখবে তার হাত পাগুলি বাঁকা বাঁকা হতে পারে। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর। দাঁত উঠছে এই জায়গাটাতে, তার পার্মানেন্টলি ইয়েলো ডিসকালারেশন হয়ে যেতে পারে, হলুদ হয়ে যাবে। কি ভয়ঙ্কর একটা ব্যাপার। এটা গেল। আবার শিশু, ওইখানে তো এইভাবে আমরা ওষুধটা দিয়ে দেই কখনো কখনো। তো এটা যে গর্ভবতী মাকে দেওয়া যাবে না, এবং যিনি স্তন্য দান করছেন, এটা দুধ খাওয়াচ্ছেন, ঠিক তাই। অর্থাৎ প্রকারান্তরে যদি মাকে, যিনি বুকের দুধ খাওয়াচ্ছেন, তাকে দেওয়া মানে ওই যে শিশুটি স্তন্যপান করছে তাকে দেওয়াই হলো। তাহলে তারও এই যে একটু আগে ভয়ঙ্কর কথাটা আমরা আলোচনায় আনলাম, যে হাত পা বাঁকা বাঁকা হয়ে যেতে পারে, তাহলে পারে এটি হবে। অর্থাৎ এটি বুকের দুধ দিয়ে বেরিয়ে আসে। ঠিক তাই, মাতৃ দুগ্ধ দিয়ে এটা বেরিয়ে আসে। আর আমরা আলোচনাটা আরেক জায়গাতে রেখেছি, সেটা হচ্ছে শিশুর বয়স যদি, শিশু বলতে এটা নিয়ে বয়সে অত হয়ে আমরা ফ্ল্যাট রেটে বললে যদি টিন এজ হয়, 18, 19 এই পর্যন্ত যদি হয়, আমাদের কোনো ক্রমেই টেট্রাসাইক্লিন দিতে মানা করা আছে বা চলবে না, অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেশন। কেন? ওই যে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলেছি, সেটা এদের বেলাও সম্ভবভাবে প্রযোজ্য। অর্থাৎ হাত পাগুলি বাঁকা বাঁকা হতে পারে, দাঁত স্থায়ী হলুদ হয়ে যেতে পারে। তো কি ভয়ঙ্কর একটা ব্যাপার। তাহলে এটা যে শিশুকে দেওয়া যাবে না এই কথাটা কিন্তু বলা হয় নাই, আর এর তো কোনো দরকারই ছিল না। একইভাবে অ্যাজিথ্রোমাইসিনের বেলা সেটা হয়তো পার্শ্ব প্রতিক্রিয়া কিছুটা সহনীয়, কিন্তু তার তো পার্শ্ব প্রতিক্রিয়া রইলই। আর দীর্ঘমেয়াদী এরকম মানে কোনো অর্গানাইজভাবে না খেয়ে যত্রতত্র অপব্যবহার, এটা তো তার অ্যান্টিবায়োটিক টোটাল ফ্যামিলির উপরই তার রেজিস্ট্যান্স তৈরি হবে, অর্থাৎ এই ওষুধগুলো অকার্যকর হয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, সময় হলো আরেকটি বিরতি নেয়ার, সঙ্গেই থাকুন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক। বন্যা পরবর্তী অসুখ বিসুখ এই শিরোনামে আজকে আমাদের আলোচনায় অতিথি হিসেবে রয়েছেন ডাক্তার খসরু সামাদ। তিনি ওষুধবিদ্যা বিশেষজ্ঞ এবং সহযোগী অধ্যাপক, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ। আপনাকে আবারও সুস্বাগত। ধন্যবাদ। ডক্টর সামাদ, আমরা জানি যে বন্যার পরে বড় এবং শিশু দুই অংশের মধ্যেই ঠান্ডা জাতীয় অসুখ বেড়ে যায়, এবং বিশেষ করে শিশুদের নিউমোনিয়া বেড়ে যায়। এটার পেছনে কি কারণ থাকে? ভাইরাস জাতীয় কারণ থাকে কি? মূলত ভাইরাস জাতীয় কারণও থাকে। আচ্ছা, হ্যাঁ। আবার ব্যাকটেরিয়া কারণ যে থাকে না সেটাও বলা যাবে না। হ্যাঁ, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে তো সেই রোটা ভাইরাসটাই বেশি কাজ করে, এবং এইসব ক্ষেত্রে কিন্তু শিশু বিশেষজ্ঞরা প্রায়ই বলে থাকেন যে এই শিশুদের বাড়িতে রেখে চিকিৎসা না করে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া, সেখানে প্রয়োজনে অক্সিজেন দেয়া বা চিকিৎসা দেয়া। আপনি কি একমতই? জি, একমত। এই ক্ষেত্রে কোনো রকম কম্প্রোমাইজ করাটা ঠিক হবে না। এটা চট করে জটিল হয়ে যেতে পারে, এবং অনেক মাঝরাতে শ্বাসকষ্ট হতে পারে, এবং এটার চিকিৎসা শুধুমাত্র ঔষধ কিছু লিখে দেওয়া হলো, সেটা বাসায় সেবন করা হলো এমন না। এটা ক্ষেত্র বিশেষে অক্সিজেন দেওয়ার প্রয়োজন হতে পারে, এবং এমন জটিল হতে পারে যে টারশিয়ারি হাসপাতাল বা শহর ভিত্তিক বড় হাসপাতালে যে এরকম চিকিৎসার ডিভাইস আছে, এবং ক্ষেত্র বিশেষে আইসিইউ লাগতে পারে। তো সেগুলি আমরা ঠিক জানি না। বড় জেলা হাসপাতালে যত দ্রুত তাকে সম্ভব সেটাকে রেফার করে। আচ্ছা, এই জন্য একজন বিশেষজ্ঞ এভাবে বলেছিলেন যে বন্যা উপদ্রুত অঞ্চলে যদি নৌ অ্যাম্বুলেন্স, অর্থাৎ নৌকার মধ্যে মেশিন চালিত নৌকায় একটি অ্যাম্বুলেন্সের মতো ব্যবস্থা করা হয়, অর্থাৎ সেখানে অক্সিজেন থাকবে, প্রয়োজনীয় যা যা দরকার থাকবে অ্যাম্বুলেন্সে যেরকম থাকে, সাথে যদি একজন স্বাস্থ্যকর্মী, আরও ভালো হয় যদি একজন ডাক্তার, মেডিকেল অফিসারকে দিয়ে পানিবন্দী বাড়িতে বাড়িতে গিয়ে শিশুদের বা বড়দের পরীক্ষা করা যায়, তাহলে দুর্ঘটনা ঘটার আগেই
কারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে তাদেরকে শনাক্ত করা যায়। এই বিষয়টায় আপনার মত কি? জি, ধন্যবাদ। দেখুন, এখন যুগোপযোগী হচ্ছে মানুষ। ওয়ান স্টপ মল থেকে আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। ঢাকা শহরে একটা মানুষের 50 ঊর্ধ্ব হলে ওনার হাইপার টেনশন থাকে, ডায়াবেটিস থাকে, কিডনি ডিজিজ থাকতে পারে, অ্যাজমা থাকতে পারে, বয়স তো আছেই। তাহলে উনি কি ঘুরে ঘুরে একবার কিডনি ডিজিজ বললেন যে না আপনি একটু ডায়াবেটিস দেখে আসেন, ডায়াবেটিস আবার বললেন মেডিসিন, উনি কি সারাদিন ঘুরতে থাকবেন? তাহলে আমাদের কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্টটার দিকে এখন দেখার হচ্ছে। দ্বিতীয়, পাশাপাশি সারা পৃথিবীর ওয়ার কনসেপ্টে যেগুলি ছায়াছবি বা পড়ালেখা যেটা সর্বসাকুল্যে সর্বজন বিদিত বা দেখানো হচ্ছে, সেখানে দেখানো হয় যে ওয়ার একদম পয়েন্টে, যেখানে একটা ইনফ্যান্ট্রি যেভাবে ফাইট করছেন, একজন আর্টিলারি সৈনিক যেভাবে যুদ্ধ করছেন, এই একই কমব্যাট পরে আর্মি মেডিকেল করে করছেন এবং পার্থভাবে যে উনি ডাক্তার এটা বুঝবার কোনো উপায় থাকছে না। তো উনি একদম শেষ মাথাতে যে যুদ্ধ করেন, যদি তাই হয় এটা তো একটা ওয়ার, এবং এটা রোগের বিরুদ্ধে যুদ্ধ এবং যুদ্ধ বা মানবতার জন্য যুদ্ধ, ক্ষেত্র বিশেষে এটা আরো সংবেদনশীল। এবং তো শিশু আমরা বলেছি যে তার তো আসলে প্রকাশভঙ্গি নাই, শিশুর চিকিৎসা পশুর চিকিৎসা প্রকারান্তরের সমান, আমরা তো ভাষাটা বুঝতে পারছি না। তো আমি এই আইডিয়াটাকে খুবই পজিটিভলি নিলাম। তো মোদ্দা কথাটা হচ্ছে দ্রুততম সময়ে রোগীকে চিকিৎসা ব্যবস্থার কাছাকাছি আনতে হবে। তো যেহেতু চিকিৎসা ব্যবস্থা বন্যার সময় বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা আশঙ্কা থাকে এবং আমাদের পরিবহন ব্যবস্থাটা অনেকটাই ধ্বংস হয়ে যায়, সেই জন্য ওই যিনি রুগী, যে রুগী সেই শিশু অথবা তার অভিভাবক বা তাকে এই হাসপাতালে আনবার এই বাড়তি সময় নষ্ট করবার বদলে এরকম একটা মোবাইল টিম বা ন্যূনতম একটা এশলন, একটা ছোট্ট স্ট্রাকচার, একটা বডি করে যদি করা যায়, তাহলে পারে শুধু এটা না, এটা তো প্রাথমিকভাবে, এছাড়া যেগুলো মৃত্যু ঝুঁকিপূর্ণ অন্যান্য শিশু বা অন্যান্য যারা আছেন, ধরেন আমরা দেখেছি যে একটা গর্ভবতী মা যদি থাকেন অথবা একটা প্রসব বেদনায় উঠেছে একটা মাকে, তখন আপনি কিভাবে কি করে আনবেন? তাহলে এটা ক্ষেত্রে ওইগুলোকে আমরা ইনকর্পোরেট করে দিতে পারি। অর্থাৎ মানে খুব অল্প খরচে একটি নৌকা অ্যাম্বুলেন্স বা নৌ অ্যাম্বুলেন্স এই ব্যবস্থা। কারণ আমরা তো সাধারণত আমাদের দেশে আপনি লক্ষ্য করবেন, কোনো কিছুর প্রয়োজন বোধ করলে আমরা জাপান, জার্মান বা আমেরিকা থেকে কোনটা আমদানি করা যায় সেদিকে আমরা নজর দিই। কিন্তু আমাদের দেশের দেশীয় যে প্রযুক্তি তার ব্যবহার করেও কিন্তু একেবারে শতভাগ ঠিক না হোক, অন্তত 80 থেকে 85% কাজ তো আমরা উদ্ধার করতে পারি, তাই না? জি জি, আসলে তো কয়েকটা বিষয়। একটা হচ্ছে যেদিন চিকিৎসক তিনি তো জেনেই যাবেন। দুই হচ্ছে যে একটা স্যালাইন, এটি সম্ভব। তার একটা পালস ব্লাড প্রেশার দেখার একটা যন্ত্র, এটা সম্ভব। একটা অক্সিজেন দেওয়ার ডিভাইস, একটা সম্ভব। রোগীকে শোয়ানোর জায়গা, এই তো মোটামুটি এগুলোকে একটা ইনকর্পোরেট করে নিলেই আমরা একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করাতে পারি। তার মানে এই জন্য বিদেশের দিকে তাকিয়ে না থেকে প্রচুর মানে কষ্ট করে অর্জিত বৈদেশিক মুদ্রা নষ্ট না করেও আমরা কাজটা করতে পারি। ঠিক তাই। আচ্ছা, আরেকটা বিষয় বলি, বন্যার পানি কমে যাওয়ার পরে পানি থাকার সময়ও বেশ কতগুলো চর্মরোগ বেড়ে যায়। এর মধ্যে ধরুন খোস পাসরা বা যেটা আমরা বলি স্ক্যাবিস বা ইনফেক্টেড স্ক্যাবিস, অন্যদিকে আমরা দেখি ছত্রাক বা ফাঙ্গাস জাতীয় চর্মরোগ বেড়ে যায়। আবার কারোর শরীরে খুব চুলকানি হয়, অ্যালার্জি জাতীয়। তো এর মধ্যে আপনি কোনটার উপরে বেশি গুরুত্ব দেবেন? স্ক্যাবিসকে বোধহয় কমন বলা যেতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে। এমনিতে যদি বন্যা নাও থাকে তাহলে পারেও সাধারণ, যদি আমরা আন্ডার প্রিভিলেজ যারা আমরা এখন পর্যন্ত দোরগোড়ায় চিকিৎসা ব্যবস্থা পৌঁছাতে পারি নাই, দারিদ্র্য সীমা আমাদের এখনো পর্যন্ত যতটুকু অর্জন করা, সেটা আমরা সেই পথে হাঁটছি, হয়তো ভবিষ্যতে আমরা অর্জন করব। কিন্তু এক্ষেত্রে স্ক্যাবিসটাই সবচেয়ে বেশি হয়। তবে এই খুব প্রাসঙ্গিকভাবে এটা আসতে পারে, স্ক্যাবিসের যে ঔষধ স্ক্যাবিয়ল, এটা বিষাক্ত এবং এটা আমরা অনেক ডাটা আছে, আপনি নিশ্চয়ই সেটা অবগত আছেন, যে এটা ওই আনঅ্যাটেন্ডেড কেয়ারলেসলি পায়ে লাগানোর পর বা যেখানে তার স্ক্যাবিসের যেভাবে লাগানোর পর রেখে দিলে অনেক সময় ছোট বাচ্চা হামাগুড়ি দিয়ে উঠে খুলে খেয়ে ফেলে এবং এটা বড় বাচ্চা মারা যেতে পারে। সুতরাং এই জাতীয় ঔষধের মুখ ভালো করে বন্ধ করে ছোট বাচ্চাদের যতটুকু হাত বা যতটুকু উঁচুতে যেতে পারে তার উপরে রাখাটাকে এটা বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত। আচ্ছা, এর সাথে আমরা তো ছত্রাকের কথা বললাম, যেটাকে দাদের মতো হয়। এই ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রে চিকিৎসার কোনো পার্থক্যের কথা কি আপনার মনে হয়? জি, এটা তো আসলে হ্যাপাটোটক্সিক ধরনের ড্রাগ। আমি সহজ করে যদি বলি, লিভারের উপর কাজ করে। লিভারের এটা যে এনজাইমসগুলি আছে লিভারের কার্যকারিতা অনেকটা কমিয়ে দেয়।
তো শিশুর লিভার তো পুরোপুরি সুসংগঠিত হতে পারে নাই, কিডনিও সুসংগঠিত হতে পারে নাই। এটা একটা চলমান প্রক্রিয়া, একদম আরও পর্যায়ে ধরেন অনেক বয়স হয়ে গেলে সেটা পূর্ণভাবে কাজ করবে, কিন্তু পরিণত বয়সের ক্ষেত্রে তো তার লিভার সুসংগঠিত হয়ে গেছে। সুতরাং শিশুকে দেওয়ার সময় অত্যন্ত সতর্কতা, এই অ্যান্টিফাঙ্গাল ড্রাগস ক্ষেত্র বিশেষ না দিয়ে, যদি অন্তত মুখে না খাইয়ে অন্য কোনো যদি কোনো বিকল্প থাকে সেই দিকে দৃষ্টি দেওয়া লাগিয়েই যদি ভালো করা যায়। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা শুনলে আমাদের সবার ভয় লাগে, সাপ। এবং বলা হচ্ছে আমাদের জিনে নাকি সর্পভীতি, সাপের ভয় মানে কি প্রিন্টেড, অর্থাৎ আঁকা আছে। বন্যার সময় বসত বাড়িতে প্রচুর সাপ উঠেছে এবং বন্যার পানি নেমে যাওয়ার পরেও কিন্তু সাপগুলোর একটা বড় অংশ রয়ে গিয়েছে। তো যদি সাপে কামড় দেয় কি করতে হয়? জি, আপনার ওই প্রিন্টেড কথাটা আমি আরেকটু নিলাম আর কি। সেটা হলো যে আমরা ছোটবেলার শৈশবে যে ছায়াছবিগুলো দেখেছি সেখানে সাপ ছাড়া তো কোনো বিনোদনই ছিল না। আমার মনে আছে যে রাজকুমাররা যুদ্ধ করত তরবারি নিয়ে, তারপরে সাপ কোথা থেকে উদয় হতো, সাপ দংশন করত, ওই যিনি সর্পাঘাত হলেন কিছুক্ষণ পর উনি মারা যেতেন, তারপর চৌকস এক বাসুরে অথবা ওঝা এসে বাঁশি বাজালেন, এই সাপ আবার চলে আসলো, যে সাপটাকে দংশন করেছিল সেই বিষটা সেই আবার নিয়ে ফেরত গেল, লোকটি উঠে গেলেন, মানে সুস্থ হয়ে গেলেন খুবই দ্রুততম সময়। তো এটা কিন্তু এরকম হাজার হাজার চলচ্চিত্র হয়েছে। তো আবার এরকম বইপত্র তো একটা ভিত্তি করে এই উপন্যাসগুলি বা চলচ্চিত্রগুলি চলচ্চিত্রায়ন হয়েছে, তো ওগুলো আমরা পড়েছি, ফলে আমাদের মাথার ভেতরে আছে। এবং এটা অন্তত দু প্রজন্ম, যখন এই বাংলা ছবি মুখোশ অথবা ভারতীয় ছবিগুলি যখন আসে সাপ দিয়ে ভরপুর, সেই তো আমাদের বিনোদনের সাথে সব ঢুকে গেছে, ফলে এটা আমাদের ব্রেনে ইনকর্পোরেট আছে। এখন আমরা যে প্রশ্নটা নিয়ে আমরা প্রফেশনালি যেটা করতে চাচ্ছি, সেটা ঘরে যদি সাপ ঢুকে যায়, তার আগে যেটা করণীয় সেটা হচ্ছে কার্বলিক অ্যাসিড দিয়ে দেওয়া। এটা তাত্ত্বিক কথা বলতে, বন্যার সময় কার্বলিক অ্যাসিড কোথায় পাবো, আবার কতটুকু ডিমার্কেটেড করব, এটা আসলে হয়তো সবসময় ফিজিবল হবে না, বা আমি ধরে নিলাম এটা সম্ভবই না। এখন গ্রামের মানুষ কিন্তু, আমরা হচ্ছে থিওরিটিশিয়ান, ওনারা হচ্ছেন অন গ্রাউন্ড সাপকে কাজ করেন, সাপকে চেনেন এবং জানেন, এবং সাপকে দেখলে ওনারা মোটামুটি বলতে পারেন যে এটা বিষধর সাপ মৃত্যু আনবে কিনা। জানেন চন্দ্রগোখ্র বা কোবরা এই জাতীয় যে সাপগুলি আছে, চন্দ্রবোড়া, এবং আর নির্বিষ বা কম সাপ যেগুলি আছে যেমন ঢোড়া এই জাতীয় সাপ, এটা ওনারা চিনতে পারেন। এবং পুকুরে সাধারণ গোসল করতে গেলেই দেখা যায় যে ঢোড়ার জাতীয় সাপ আছে, এমনকি ওটা উপরে উঠে গরমের দিন উঠে যেখানে মানুষ নামবে কেবল সেখানে বসে আছে সাপগুলি। তো ওনারা ওই সহ বসবাস করছেন, একসাথে সাপও থাকছেন, তারাও গোসল করছেন, সাপও একে দেখছেন, এটা করছেন। এটা খুবই একটা প্রাসঙ্গিক, যেটা বিষাক্ত সাপ অন্তত তাকে যদি কেউ লাঠি দিয়ে মারতে না যায়, মানে নিজের থেকে মারতে চায়, অথবা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত পাড়া দেয়, অর্থাৎ সাপ যদি মনে করে যে এলিমেন্টটা তার জন্য মৃত্যুর ঝুঁকি বা তাকে আক্রমণ করতে যাচ্ছে, তখনই কেবল সে দংশন করে। শতপ্রণোদিত হয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি, ওইখানে একটা চন্দ্রবোড়া আছে, সে মনে যাইতো ওকে যে দংশন করে আসি, এটি কখনোই সে করবে না। এটা মোরালে সব সাপের জন্যই প্রযোজ্য, কিন্তু এটা আরও স্পেসিফাইড হচ্ছে বিষাক্ত সাপের জন্য। তাহলে পারে আমি ধরে নিতে হবে যে ওনাকে সাবধানে থাকতে হবে। এখন যদি দংশন করেই ফেলে, আমি এত যে প্রিলুডটা আনার চেষ্টা করেছিলাম, এটা এই জন্য বারবার বলতে চাইছি যে এই সময় প্রচুর সময় নষ্ট হয়ে যায় এবং রক্ত এক জায়গাতে না থেকে বিষটা ছড়িয়ে যায়। এর কোনো চিকিৎসা নেই, একটাই সুনির্দিষ্ট চিকিৎসা হচ্ছে অ্যান্টি স্নেক ভেনাম, এবং এটাকে দিতে গেলে প্রফেশনাল ডক্টর মাস্ট, প্যারামেডিক্স হয়তো নাও পারতে পারেন। তাহলে পারে দ্রুততম সময় যেখানে অ্যান্টিস্নেক ভেনাম দেওয়া হয় অন্তত উপজেলা লেভেল বা যে জায়গাতে, সেখানে কেবল নিয়ে যে অ্যান্টিস্নেক ভেনাম দিলে পারে তার চিকিৎসাটা হবে বলে আমার ধারণা। আচ্ছা, এর আগে বলা হতো এর আগে বলা হতো যেখানে সাপে কামড় দিয়েছে তার উপরে শক্ত করে বাঁধা। এখন শক্ত করে বাঁধার পরে দেখা গেল রক্ত চলাচল বন্ধ হয়ে পচে গিয়ে, হাতে রক্ত চলাচল বন্ধ হয়ে হাতটি পচে গেল। আবার আমরা এমনও দেখেছি যে আগে বলতো যে এমন করে বাঁধতে হবে যেন নিচে একটু ফাঁকা থাকে। এখন আমরা জানি তো যে রক্তবাহী নালীগুলো শুধু উপরেই থাকে না, ভেতরেও থাকে, অর্থাৎ উপরে বেঁধে তো রক্ত সঞ্চালন বন্ধ করা যায় না। তার মানে বেঁধে কোনো লাভ নাই, যে কারণেই কিন্তু বাঁধার কোনো উপযুক্ততা এখন আমরা বলছি না।
এর সাথে আরেকটা ব্যাপার, সেটা হলো যে সাপ চিনুক বা না চিনুক, যদি সাপে কামড় দেওয়ার পরে কোনো যন্ত্রণা বোধ করে তাহলেও সম্ভবত বোধ হয় চিকিৎসকের কাছে যাওয়া উচিত। এবং যদি নৌকা অ্যাম্বুলেন্স, তাহলে অন্তত ভাসমান বাড়িগুলো যারা পানিবন্দী সেখান থেকেও রোগীদের উদ্ধার করা যায়। এবং আরেকটা ব্যাপারও কিন্তু, সাপে কামড় দিলেই তো যে কোনো সাপে কামড় দিলেই তো সাথে সাথে মানুষ মারা যায় না। অন্তত গোখরো সাপ যদি হয় তীব্র বিষধর, পূর্ণ কামড় দেওয়ার পরেও তো সে 8-9 ঘন্টা বেঁচে থাকে। আর রাসেল ভাইপার তো প্রায় 72 ঘন্টার মতো বেঁচে থাকে, বা যেটাকে চন্দ্রবোরা আমরা বলি। আচ্ছা, এই ফাঁকে আরেকটা বিষয় আমরা বলতে পারি, সেটা হচ্ছে বন্যার পানি নেমে গিয়েছে, নানা জায়গায় পানি আটকে রয়েছে, জমাটবদ্ধ পানি এবং স্থির পানি। সেখানে তো এডিস মশা ডিম পাড়বে এবং সেই ডিম থেকে মশা বেরোবে, ডেঙ্গু তো বেড়ে যেতে পারে। আমাদের সাবধান থাকা উচিত না? অবশ্যই সাবধান থাকতে হবে। তাহলে ডেঙ্গুর বিষয়েও আমাদেরকে সাবধান থাকতে হবে, অর্থাৎ জ্বর হলেও যেন আমরা অবহেলা না করি। সুপ্রিয় দর্শক, বন্যা এমন একটি ঘটনা যেটি শাঁখের করাতের মতো, অর্থাৎ যেতেও কাটে আসতেও কাটে। বন্যার সময়ও ভোগান্তি তৈরি করে, পানি নেমে গেলেও, পানি কমে গেলেও মানুষকে অসুস্থ করে। সেই অসুখের সাথে রয়েছে দুর্ঘটনা জাতীয় অসুখ, অর্থাৎ সাপে কাটা, দংশন বা পানিতে ডুবে মারা যাওয়া। অন্যদিকে থাকে ডায়রিয়া, ডিসেন্ট্রি বা উদরময়, খাদ্যে বিষক্রিয়া, হেপাটাইটিস বা জন্ডিস এবং টাইফয়েড, প্যারাটাইফয়েড জাতীয় অসুখ। অন্যদিকে থাকে আমরা একটু আগে আলোচনা করেছি নানা জাতীয় চর্মরোগ, এর মধ্যে ছত্রাক বা ফাঙ্গাস জাতীয় রোগ, খোসপসরা এবং অ্যালার্জি জাতীয় রোগ। এবং এর সাথে বড়দের বা ছোটদের, বিশেষ করে ছোটদের শ্বাসতন্ত্রীয় সমস্যা বেশি থাকে। কিন্তু আমরা যদি সতর্ক থাকি এবং কর্তৃপক্ষের পক্ষ থেকে যদি যথাযথ উদ্যোগ বা ব্যবস্থা নেওয়া হয়, তাহলে কিন্তু সব কিছুকেই রোধ করে আমরা দুর্ঘটনার হার, ভোগান্তির হার, মৃত্যুর হার কমিয়ে আনতে পারি। সবাই ভালো থাকুন, নিরন্তর শুভকামনা করছি।